বন্ধুরা, আমার নাম সাদিয়া নূর লিপি। আমি বিদেশে চাকরির সন্ধানে এসেছিলাম। অবশেষে আমি আরবের রিয়াদ শহরের একটি সম্ভ্রান্ত পরিবারে একটি ছোটখাটো চাকরি পাই। আমি যেই বাড়িতে চাকরি করতাম সেই বাড়ির মানুষগুলো আমার কাছে মনে হয়েছিল অনেক ভালো। আমি বাংলাদেশ থেকে এসেছিলাম কাজের সন্ধানে। আমার পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম বিদেশে গিয়ে পরিশ্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করব। বাড়ির মালিক আল হামদান সাহেব ছিলেন অত্যন্ত দয়ালু। তিনি আমাকে পরিবারের একজন সদস্যের মতো আচরণ করতেন। তবে বাড়ির পরিবেশে একটা অদ্ভুত শান্তি ছিল, যেন কিছু একটা লুকিয়ে আছে। আমি সেটা ঠিক বুঝতে পারতাম না। আমার কাজ ছিল বাড়ির পরিচ্ছন্নতা, রান্নাঘরে সাহায্য করা আর কখনো কখনো বাড়ির ছোট মেয়ে লাইলার সঙ্গে সময় কাটানো। লাইলা ছিল ৭ বছরের একটি মিষ্টি মেয়ে, যে আমাকে তার বড় বোনের মতো দেখত। তার বাবা মা আল হামদান সাহেব আর তার স্ত্রী ফাতিমা বেগম ছিলেন খুবই ভদ্র, কিন্তু তাদের ছেলে হাসান ছিল একটু অন্যরকম। সে বেশিরভাগ সময় নিজের ঘরে থাকত, বই পড়ত আর কখনো কখনো বাড়ির বাগানে বসে ভাবনায় ডুবে যেত। আমি লক্ষ্য করতাম তার মুখে এক ধরনের গভীর চিন্তার ছাপ লুকিয়ে থাকত। একদিন সকালে আমি বাড়ির বারান্দা পরিষ্কার করছিলাম। হঠাৎ দেখি হাসান বাগানে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পুরনো বই। আমি কৌতূহলী হয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, "তুমি কি বই পড়তে ভালোবাসো সাদিয়া?" আমি একটু অবাক হলাম। এই প্রথম সে আমার সঙ্গে এইভাবে কথা বলল। আমি বললাম, "হ্যাঁ, ভালোবাসি, কিন্তু এখানে সময় পাই না।" সে হেসে বলল, "এই বইটা পড়ে দেখো, তোমার ভালো লাগবে।" সে আমার হাতে একটা বই দিল, যার নাম ছিল আলিফ লায়লা। আমি বইটা হাতে নিয়ে ভাবলাম, এই ছেলেটির মধ্যে কিছু একটা আছে যা আমি ঠিক বুঝতে পারছি না। বাড়ির কাজের ফাঁকে আমি লায়লার সঙ্গে সময় কাটাতাম। সে আমাকে তার খেলনা দেখাতো, গল্প বলতো। একদিন সে আমাকে বলল, "আপু, তুমি জানো আমার ভাইয়া খুব ভালো, কিন্তু সে যেন সবসময় চুপচাপ থাকে।" আমি অবাক হলাম। হাসানের হাসি মুখের পেছনে দুঃখ, এটা আমার কাছে নতুন ছিল। আমি লায়লাতি জিজ্ঞেস করলাম, "কেন, কি হয়েছে তোমার ভাইয়ার?" লায়লা শুধু মাথা নেড়ে বলল, "জানি না আপু, তবে মাঝে মাঝে সে ছাদে গিয়ে অনেকক্ষণ আকাশের দিকে তাকিয়ে থাকে।" আমার মনে একটা কৌতূহল জাগল। হাসানের এই রহস্যময় আচরণের পেছনে কি আছে? সেদিন রাতে আমি আমার ছোট্ট ঘরে বসে আলিফ লায়লা বইটা খুললাম। বইটির পাতাগুলো পুরনো, কিন্তু প্রতিটি গল্প যেন জীবন্ত হয়ে উঠছিল। হঠাৎ আমার মনে হলো, হাসান কেন আমাকে এই বই দিল? এর মধ্যে কি কোনো বার্তা আছে? আমি বইটির একটি পাতায় দেখলাম একটি গল্পের পাশে হাতে লেখা কিছু কথা। সেখানে লেখা ছিল, ভালোবাসা এমন এক জিনিস যা সব বাধা পেরিয়ে যায়। আমার মনে কৌতূহল জাগল। আমি ভাবলাম, হয়তো হাসান নিজেই লিখেছে কোনো অর্থপূর্ণ কথা, নাকি অন্য কেউ লিখেছে। পরদিন সকালে আমি বাড়ির রান্নাঘরে কাজ করছিলাম। ফাতিমা বেগম এসে আমাকে বললেন, "সাদিয়া, তুমি খুব ভালো কাজ করো, আমরা তোমাকে খুব পছন্দ করি।" আমি হাসলাম, কিন্তু আমার মন অন্য জায়গায় ছিল। হাসানের দেওয়া বই, তার হাসি আর লায়লার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে কিছু একটা লুকিয়ে আছে, কিন্তু কি? আমি সিদ্ধান্ত নিলাম আমি এই রহস্যের গভীরে যাব। সেদিন বিকেলে হাসান আবার বাগানে এলো। আমি তাকে দেখে বললাম, "বইটা খুব সুন্দর, তুমি এটা কেন দিলে আমাকে?" সে একটু থেমে বলল, "কারণ আমি জানতাম তুমি এই গল্পগুলো বুঝবে।" তার কথার মধ্যে কেমন যেন একটা গভীরতা ছিল। আমি আর কিছু জিজ্ঞেস করার আগেই সে চলে গেল। আমার মনে হলো এই গল্পের শুরু মাত্র, এর পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে। আমি ঠিক করলাম আমি হাসানের জীবনের রহস্য জানার চেষ্টা করব। বন্ধুরা, হাসানের দেওয়া বইটির পাতাগুলো আমার মনে এক অদ্ভুত কৌতূহল লাগিয়েছিল। আমি প্রতিদিন কাজের ফাঁকে বইয়ের গল্পগুলো পড়তাম। প্রতিটি গল্পে যেন একটা বার্তা লুকিয়েছিল, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি হাসান কেন আমাকে এই বই দিয়েছিল। আমার মনে হতো সে হয়তো কিছু বলতে চায়, কিন্তু সুযোগ খুঁজে পাচ্ছে না। আমি ঠিক করলাম তার সঙ্গে আরও কথা বলবো। তবে আমি সতর্ক ছিলাম, কারণ আমি এই বাড়িতে একজন কর্মী আর হাসান এই বাড়ির ছেলে।
আমি জানতাম আমার দায়িত্ব ও অবস্থান কোথায়, তাই সীমা বজায় রাখতাম। একদিন দুপুরে আমি বাড়ির লাইব্রেরি ঘরে ঝাড়ু দিচ্ছিলাম। হঠাৎ দেখি হাসান ঘরে ঢুকল। তার হাতে আরেকটি বই। সে আমার দিকে তাকিয়ে বলল, সাদিয়া, তুমি কি আর আলিফ লায়লা পড়া শেষ করেছ? আমি মাথা নেড়ে বললাম, এখনও পুরোটা না, তবে পড়ছি। গল্পগুলো সত্যিই সুন্দর। সে হেসে বলল, এই বইটাও পড়ে দেখো, এটি আমার খুব প্রিয়। সে আমার হাতে একটি কবিতার বই দিল। বইটির নাম ছিল রুমির কবিতা। আমি অবাক হলাম, কেন সে আমাকে এত গুরুত্ব দিচ্ছে? সেদিন বিকেলে আমি লাইলার সঙ্গে বাগানে খেলছিলাম। লাইলা হঠাৎ বলে উঠল, আপু, তুমি জানো আমার ভাইয়া একটা গোপন জিনিস লুকিয়ে রাখে? আমি হেসে বললাম, কি গোপন জিনিস? লাইলা চোখ বড় বড় করে বলল, আমি দেখেছি ভাইয়া তার ঘরে একটা পুরনো বাক্স রাখে, ওটা সে কাউকে দেখতে দেয় না। আমার কৌতূহল আরও বেড়ে গেল। হাসানের এই রহস্যের পেছনে কি আছে? আমি লায়লাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, কারণ আমি চাইনি সে কিছু ভুল বুঝে ফেলে। তবে আমার মনে একটা প্রশ্ন জাগল, এই বাক্সে কি আছে? পরদিন সকালে আমি বাড়ির ছাদে কাপড় শুকোতে গিয়েছিলাম। হঠাৎ দেখি হাসান ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে। তার চোখে একটা গভীর চিন্তার ছাপ। আমি তার কাছে গিয়ে বললাম, তুমি এখানে কি করছো? সে একটু চমকে উঠল, তারপর হেসে বলল, শুধু আকাশটা দেখছি। তুমি কখনো ভেবেছ আকাশ কতটা বিশাল? আমি তার কথার গভীরতায় অবাক হলাম। আমি বললাম, হ্যাঁ, মাঝে মাঝে ভাবি, কিন্তু তুমি কেন এত চিন্তা করো? সে শুধু হেসে চুপ করে রইল। আমার মনে হলো তার মধ্যে কিছু একটা লুকিয়ে আছে, যা সে হয়তো ভাগ করে নিতে চায়। আমার কাজের মাঝে আমি ফাতিমা বেগমের সঙ্গে কথা বলতাম। তিনি আমাকে তার পরিবারের গল্প শোনাতেন। একদিন তিনি বললেন, সাদিয়া, তুমি জানো আমাদের পরিবারে অনেক ঐতিহ্য আছে, আমরা সবসময় আমাদের সম্মান বজায় রাখতে চাই। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, কিন্তু আমার মনে হলো তিনি কিছু ইঙ্গিত দিচ্ছেন। আমি ভাবলাম, হয়তো এই বাড়ির ঐতিহ্যের সঙ্গে হাসানের গোপনীয়তার কোনো সম্পর্ক আছে। আমি আরও জানতে চাইলাম, কিন্তু সরাসরি কিছু জিজ্ঞেস করার সাহস হলো না। সেদিন রাতে আমি রুমির কবিতা পড়তে শুরু করলাম। কবিতাগুলো ছিল ভালোবাসা, সম্মান আর আধ্যাত্মিকতার কথায় ভরা। একটি কবিতার পাশে হাসানের হাতে লেখা একটা লাইন ছিল, সত্যিকারের ভালোবাসা হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে। আমার মনে হলো হাসান হয়তো আমাকে কোনো ভাবনা জানাতে চাইছে, কিন্তু কেন সে এত রহস্যময়? আমি ঠিক করলাম আমি তার এই বার্তাগুলোর মানে বের করব। তবে আমি সতর্ক ছিলাম, কারণ আমি জানতাম আমার এই কৌতূহল আমাকে কোথায় নিয়ে যেতে পারে। পরদিন বাড়ির বাগানে আমি হাসানকে আবার দেখলাম। সে বলল, তুমি কি কখনো ভেবেছ জীবনে কিছু বিষয় আমাদের কেন জটিল মনে হয়? আমি তার প্রশ্নে অবাক হলাম। আমি বললাম, হয়তো সমাজের নিয়মের জন্য। সে মাথা নেড়ে বলল, কিন্তু যদি উদ্দেশ্য ভালো হয়, তবে কি ভয়ের কারণে থেমে থাকা উচিত? আমি কিছু বলতে পারলাম না। তার কথাগুলো আমার মনে গভীর চিন্তার জন্ম দিল। আমি বুঝতে পারলাম হাসানের মনে কিছু একটা চলছে, যা আমি জানতে চাই। সেদিন রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম। হাসানের কথা, তার দেওয়া বই আর লায়লার কথা আমার মাথায় ঘুরছিল। আমি অনুভব করছিলাম এই পরিবারের জীবনে কিছু অনুচ্চারিত বিষয় আছে। হাসানের সেই রহস্যময় বাক্স, তার চিন্তাধারা আর তার চোখের গভীরতা, এসবের মধ্যে কিছু একটা আছে। আমি ঠিক করলাম ধীরে ধীরে বিষয়টি বুঝে নেব, যাতে কেউ বিরক্ত বা ভুল না বোঝে। হাসানের কথাগুলো আমার মনে গেঁথে গিয়েছিল। যদি হৃদয়ে সত্যি হয়, তবে কি সমাজের বাধা ধরা নিয়মগুলো পুনর্বিবেচনা করা উচিত নয়? এই প্রশ্ন আমাকে রাতে ঘুমোতে দেয়নি। আমি বুঝতে পারছিলাম তার কথার মধ্যে একটা গভীর অর্থ আছে, কিন্তু আমি তখনও পুরোটা ধরতে পারিনি। আমি সিদ্ধান্ত নিলাম আমি তার সঙ্গে আরও খোলামেলা কথা বলবো, তবে সাবধানে। আমার জায়গা এবং এই বাড়ির নিয়ম আমি ভুলতে পারি না। তবু হাসানের গভীর চিন্তাভাবনা আমাকে ভাবিয়ে তুলছিল। একদিন সকালে আমি বাড়ির রান্নাঘরে কাজ করছিলাম। ফাতিমা বেগম এসে আমাকে বললেন, সাদিয়া,
আজ আমাদের বাড়িতে কিছু অতিথি আসবে, তুমি লায়লাটা একটু সামলে রাখো। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম, তবে আমার মন অন্য জায়গায় ছিল। আমি ভাবছিলাম হাসানের সেই গোপন বাক্সের কথা। লায়লার কথা আমার মনে পড়ল। সে বলেছিল হাসান কিছু লুকিয়ে রাখে। আমি ঠিক করলাম আজ লায়লার সঙ্গে এই বিষয়ে আরও কথা বলবো। বিকেলে লায়লার সঙ্গে বাগানে খেলতে খেলতে আমি তাকে জিজ্ঞেস করলাম, লায়লা, তুমি বলেছিলে তোমার ভাইয়ার একটা গোপন বাক্স আছে, তুমি কি কখনো দেখেছো ওটার ভেতরে কি আছে? লায়লা হাসতে হাসতে বলল, আপু, আমি তো শুধু বাক্সটা দেখেছি, ভাইয়া ওটা সবসময় লক করে রাখে। একবার আমি জিজ্ঞেস করেছিলাম, তখন সে বলল এটা আমার নিজের অনুভূতির প্রতীক, আমি তো কিছু বুঝিনি। আমি হাসলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন উঠল, হাসানের হৃদয়ের কথা, এটা কি তার দেওয়া বইগুলোর সঙ্গে সম্পর্কিত? সেদিন সন্ধ্যায় অতিথিরা এলো। আমি লায়লাকে নিয়ে বসার ঘরে বসেছিলাম। হাসানও সেখানে ছিল। সেই তার বাবার সঙ্গে অতিথিদের কথা বলছিল। আমি লক্ষ্য করলাম তার চোখে একটা অস্থিরতা। সে মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে যেন কিছু ভাবছিল। অতিথিদের মধ্যে একজন বয়স্ক ভদ্রলোক হাসানকে জিজ্ঞেস করলেন, হাসান, তুমি তো পড়াশোনা শেষ করেছ, এখন কি করবে? হাসান শান্ত গলায় বলল, আমি আমার হৃদয়ের পথ খুঁজছি। আমি অবাক হলাম, তার এই কথার মধ্যে কি কোনো ইঙ্গিত আছে? অতিথিরা চলে যাওয়ার পর আমি বাড়ির বারান্দা পরিষ্কার করছিলাম। হঠাৎ হাসান এসে বলল, সাদিয়া, তুমি কি কখনো ভেবেছ জীবনে কিছু জিনিস কেন আমাদের হাতের নাগালের বাইরে থাকে? আমি তার প্রশ্নে থমকে গেলাম। আমি বললাম, হয়তো কারণ আমরা সেগুলোর জন্য প্রস্তুত নই। সে হালকা হাসল, তারপর বলল, কিন্তু যদি আমরা প্রস্তুত হই, তবে কি সমাজ আমাদের মেনে নেবে? আমি কিছু বলতে পারলাম না। তার কথাগুলো আমার মনে গভীর প্রভাব ফেলল। পরদিন আমি বাড়ির লাইব্রেরি ঘরে কাজ করছিলাম। হঠাৎ দেখি একটা বইয়ের পাশে একটি ছোট্ট চিরকুট পড়ে আছে। আমি তুলে দেখলাম, তাতে লেখা, সত্যিকারের ভালোবাসা সম্মানের জন্ম দেয়। আমি চমকে উঠলাম, এটা কি হাসানের লেখা? আমি চিরকুটটা সাবধানে রেখে দিলাম। আমার মনে হলো হাসান হয়তো কিছু বিষয়ে ইঙ্গিত করছে, কিন্তু এখনই তা প্রকাশ করতে চাইছে না। আমি ঠিক করলাম আমি তার সঙ্গে এই বিষয়ে কথা বলবো। সেদিন রাতে আমি রুমির কবিতা পড়ছিলাম। একটি কবিতায় লেখা ছিল, তোমার হৃদয় তোমাকে যে পথ দেখায় সেটাই সত্য। আমি ভাবলাম, হাসান কি তার হৃদয়ের পথ খুঁজছে? হয়তো আমি সেই ভাবনার এক সাক্ষী মাত্র। আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগল। আমি জানতাম আমি একজন কর্মী আর হাসান এই বাড়ির ছেলে। আমাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব আছে। তবু আমি তার চিন্তার গভীরে যেতে চাইলাম। পরদিন বাগানে হাসানকে দেখে আমি সাহস করে বললাম, হাসান, তুমি কেন আমাকে এই বই আর চিরকুট দিচ্ছ? তুমি কি কিছু বলতে চাও? সে একটু থমকে গেল, তারপর বলল, সাদিয়া, আমি শুধু চাই তুমি আমাকে বুঝো। আমি সবসময় এমন মানুষকে সম্মান করি যারা নিজের জীবনের জন্য লড়াই করে। তার কথা শুনে আমার মন ভরে গেল, কিন্তু একই সঙ্গে আমি ভয় পেলাম, এই সম্মান কি নতুন কোনো বোঝাপড়ার পথে নিয়ে যাবে? আমি শুধু মাথা নেড়ে চলে এলাম, কিন্তু আমার মনে হলো এই গল্পের পরের ধাপ আরও রহস্যময় হতে চলেছে। হাসানের কথাগুলো আমার মনে একটা অদ্ভুত ঝড় তুলেছিল। আমি তোমার মতো একজনকে সম্মান করি যে নিজের জীবনের জন্য লড়াই করে। তার এই কথা আমাকে ভাবিয়ে তুলল। আমি বুঝতে পারছিলাম তার আচরণে আমার প্রতি এক ধরনের সম্মান ও কৃতজ্ঞতা লক্ষ্য করছিলাম। কিন্তু আমি সতর্ক ছিলাম। আমি এই বাড়িতে একজন কর্মী, আর হাসান তাদের পরিবারের ছেলে। আমাদের মধ্যে যে অদৃশ্য সীমারেখা ছিল তা আমি অতিক্রম করতে চাইনি। তবু তার ভাবনাপূর্ণ আচরণ আমার কৌতূহল বাড়িয়ে তুলছিল, আর আমি জানতে চাইছিলাম তার গোপন বাক্সের রহস্য। একদিন সকালে আমি বাড়ির লাইব্রেরি ঘরে পরিষ্কার করছিলাম। হঠাৎ দেখলাম একটা বইয়ের পেছনে আরেকটি চিরকুট পড়ে আছে। আমি সাবধানে তুলে পড়লাম। তাতে লেখা ছিল, সত্যিকারের সম্মান হৃদয় থেকে আসে, বাহিরের নিয়ম থেকে নয়। আমার মনে এক ধরনের কৌতূহল জাগল। এটা কি হাসানের বার্তা? আমি চিরকুটটা আমার পকেটে রেখে দিলাম। আমি বুঝতে পারছিলাম হাসান আমাকে কিছু বোঝাতে চাইছে, কিন্তু কেন এত রহস্য করে? আমি ঠিক করলাম তাকে সরাসরি জিজ্ঞেস করব। সেদিন দুপুরে লায়লার সঙ্গে বাগানে বসে গল্প করছিলাম। সে হঠাৎ বলে উঠল, আপু, তুমি জানো ভাইয়া আগে অনেক হাসত, কিন্তু এখন সে কেন যেন চুপচাপ থাকে। আমি জিজ্ঞেস করলাম,
কবে থেকে এমন হয়েছে? লায়লা একটু ভেবে বলল, আমার মনে হয় গত বছর থেকে। তখন থেকে সে ওই বাক্সটা নিয়ে বেশি সময় কাটায়। আমার কৌতূহল আরও বেড়ে গেল। গত বছর কি ঘটেছিল? আমি লায়লাকে আর কিচ্ছু জিজ্ঞেস করলাম না, কারণ আমি চাইনি সে কিছু সন্দেহ করুক। তবে আমি ঠিক করলাম এই রহস্য আমি খুঁজে বের করব। বিকেলে আমি বাড়ির ছাদে কাপড় শুকোতে গিয়েছিলাম। হাসান সেখানে ছিল, তার হাতে একটা পুরনো ডায়েরি। আমি সাহস করে তার কাছে গিয়ে বললাম, হাসান, তুমি কেন আমাকে এই চিরকুটার বই দিচ্ছ? তুমি কি কিছু বলতে চাও? সে একটু থমকে গেল, তারপর হালকা হাসল। সাদিয়া, তুমি খুব বুদ্ধিমান। আমি শুধু চাই তুমি আমার চিন্তাগুলো বোঝো। আমি বিশ্বাস করি তুমি এমন একজন যে সত্যিকারের সম্মানের মূল্য বোঝে। আমি কিছু বলতে পারলাম না। তার চোখে একটা গভীরতা ছিল যা আমাকে ভাবিয়ে তুলল। সেদিন সন্ধ্যায় ফাতিমা বেগম আমাকে ডেকে বললেন, সাদিয়া, তুমি খুব ভালো কাজ করো। আমরা তোমাকে সত্যিই পছন্দ করি, কিন্তু মনে রেখো আমাদের পরিবারের কিছু নিয়ম আছে। তার কথার মধ্যে একটা ইঙ্গিত ছিল। আমি বুঝলাম তিনি হয়তো আমার আর হাসানের মধ্যে কথাবার্তা লক্ষ্য করেছেন। আমি মাথা নেড়ে বললাম, আমি বুঝেছি আন্টি, আমি সবসময় আমার জায়গা মনে রাখি। তিনি হাসলেন, কিন্তু আমার মনে একটা অস্বস্তি জাগল। আমি কি কোনো ভুল করছি? রাতে আমি আমার ঘরে বসে রুমির কবিতা পড়ছিলাম। একটি কবিতায় লেখা ছিল, হৃদয়ের পথে বাধা আসবে, কিন্তু সত্যের জন্য লড়াই করো। আমি ভাবলাম, হাসান কি নিজের মনের দ্বন্দ্বের সঙ্গে লড়ছে? হয়তো আমি সেই বোঝাপড়ার সাক্ষী মাত্র। আমার মনে একটা দ্বন্দ্ব শুরু হলো। আমি জানতাম আমি এই বাড়ির একজন কর্মী, আমার কাজই আমার জীবনের মূল লক্ষ্য। তবু হাসানের চিন্তাগুলো আমাকে নাড়া দিচ্ছিল। পরদিন আমি বাগানে কাজ করছিলাম। হাসান এসে আমার পাশে দাঁড়ালো। সে বলল, সাদিয়া, তুমি কি কখনো ভেবেছ জীবনে সাফল্যের জন্য কত ত্যাগ করতে হয়? আমি তার প্রশ্নে অবাক হলাম। আমি বললাম, হয়তো অনেক কিছু ত্যাগ করতে হয়, কিন্তু তুমি কেন এসব বলছো? সে শুধু হেসে বলল, একদিন তুমি বুঝবে। তার কথার মধ্যে একটা গভীর ভাবনা ছিল। আমি বুঝতে পারছিলাম তার মনে কিছু চলছে যা আমাকে জানতে হবে। সেদিন রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম। হাসানের গোপন বাক্স, তার চিরকুট আর তার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে একটা অজানা গল্প লুকিয়ে আছে, যা আমাকে খুঁজে বের করতে হবে। আমি ঠিক করলাম আমি হাসানের সঙ্গে আরও কথা বলবো, কিন্তু খুব সাবধানে, কারণ আমি জানতাম এই পথে আমার জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে। তাই আমি চাইনি এই বাড়ির সম্মানের কোনো ক্ষতি হোক। হাসানের কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। একদিন তুমি বুঝবে। তার এই কথা আমাকে আরও কৌতূহলী করে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম তার মনে কিছু একটা গভীর চিন্তা চলছে, কিন্তু সে সেটা আমার সঙ্গে পুরোপুরি ভাগ করছে না। আমি ঠিক করলাম আমি তার এই রহস্যটা খুঁজে বের করব, তবে আমার জায়গা এবং এই বাড়ির সম্মানের কথা মাথায় রেখে। আমি জানতাম আমি যদি ভুল পথে পা দিই তবে এই পরিবারের সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। একদিন সকালে আমি বাড়ির রান্নাঘরে কাজ করছিলাম। ফাতিমা বেগম এসে বললেন, সাদিয়া, তুমি লায়লাকে একটু পড়তে সাহায্য করো, ওর স্কুলের কিছু কাজ বাকি আছে। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। লায়লার সঙ্গে সময় কাটানো আমার ভালো লাগতো। সে আমাকে তার ছোট ছোট গল্প শোনাতো আর আমি তার সঙ্গে হাসতাম। কিন্তু আজ আমি তার কাছে হাসানের গোপন বাক্সের কথা আরেকবার তুললাম। আমি বললাম, লায়লা, তুমি কি কখনো দেখেছো তোমার ভাইয়া ওই বাক্সটা কোথায় রাখে? লায়লা হাসতে হাসতে বলল, আপু, তুমি এত কৌতূহলী কেন? ভাইয়া ওটা তার ঘরের আলমারিতে রাখে, তবে সে আমাকে কখনো খুলতে দেয়নি। সেদিন বিকেলে আমি বাগানে কাজ করছিলাম। হাসান হঠাৎ এসে আমার পাশে দাঁড়ালো। তার হাতে একটা ছোট্ট ফুলের গাছ। সে বলল, সাদিয়া, এই গাছটা তুমি লাগাও, এটা আমার সবচেয়ে যত্নে রাখা গাছ। আমি ফুলের গাছটা হাতে নিয়ে বললাম, তুমি এত ফুল ভালোবাসো কেন? সে হাসল, তারপর বলল, কারণ ফুল কখনো মিথ্যা বলে না, তাদের সৌন্দর্য সত্য। তার কথার মধ্যে একটা গভীরতা ছিল। আমি বুঝতে পারছিলাম সে আমাকে তার ভাবনার কথা বোঝাতে চাইছে, কিন্তু কেন এত রহস্য করে? সেদিন সন্ধ্যায় আমি লায়লার সঙ্গে তার পড়ার ঘরে বসেছিলাম। হঠাৎ হাসান ঘরে ঢুকল। সে লায়লাকে বলল, লায়লা, তুমি কি আপুর সঙ্গে গল্প করছো? লায়লা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, আপু খুব মজার গল্প বলে। হাসান আমার দিকে তাকিয়ে বলল, সাদিয়া, তুমি গল্প বলতে ভালোবাসো তাই না? কখনো আমার গল্প শুনবে? আমি একটু অবাক হলাম। আমি বললাম, তোমার গল্প? তুমি কি গল্প লেখো? সে হাসল, তারপর বলল, আমার গল্প আমার হৃদয়ে লেখা, একদিন তোমাকে শোনাব। তার কথাগুলো আমাকে চিন্তায় ডুবিয়ে দিল।
পরদিন আমি বাড়ির লাইব্রেরি ঘরে পরিষ্কার করছিলাম। হঠাৎ দেখলাম একটা বইয়ের পাশে আরেকটি চিরকুট। তাতে লেখা ছিল, সত্যিকারের সম্পর্ক মানে পারস্পরিক সম্মান। আমি চিরকুটটা পকেটে রাখলাম। আমার মনে হলো হাসান আমাকে তার চিন্তাগুলোর কথা বোঝাতে চাইছে, কিন্তু সে কেন সরাসরি বলছে না। আমি ঠিক করলাম আমি তার সঙ্গে এই চিরকুটের বিষয়ে কথা বলবো। তবে আমি সতর্ক ছিলাম, কারণ আমি জানতাম এই বাড়ির নিয়ম আমাকে মানতে হবে। একদিন দুপুরে আমি বাগানে ফুলের গাছ লাগাচ্ছিলাম। ফাতিমা বেগম এসে বললেন, সাদিয়া, তুমি খুব যত্ন করে কাজ করো, আমরা তোমাকে সত্যিই মূল্য দিই। আমি হাসলাম, কিন্তু আমার মনে একটা অস্বস্তি জাগল। আমি বুঝতে পারছিলাম তিনি হয়তো হাসানের সঙ্গে আমার কথাবার্তা লক্ষ্য করেছেন। আমি বললাম, আন্টি, আমি সবসময় এই বাড়ির সম্মান রক্ষা করব। তিনি হাসলেন, কিন্তু তার হাসিতে একটা গভীরতা ছিল। আমি ভাবলাম আমাকে আরও সাবধানে চলতে হবে। সেদিন রাতে আমি রুমির কবিতা পড়ছিলাম। একটি কবিতায় লেখা ছিল, সত্যিকারের সম্পর্ক হলো এমন এক যাত্রা যেখানে মন সততার পথে হাঁটে। আমি ভাবলাম, হাসান কি চায় আমি তার ভাবনার দিকটা বুঝে নিই? আমার মনে একটা দ্বন্দ্ব শুরু হলো। আমি জানতাম আমি এই বাড়ির একজন কর্মী, আমার কাজ আমার জীবনের মূল লক্ষ্য। তবু হাসানের কথা আর তার চিরকুট আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমি তার গোপন বাক্সের রহস্য জানব। পরদিন বাগানে হাসানকে দেখে আমি বললাম, হাসান, তুমি কেন এত চিরকুট লিখে আমাকে দিচ্ছ? তুমি কি আমাকে কিছু বলতে চাও? সে একটু থমকে গেল, তারপর বলল, সাদিয়া, আমি শুধু চাই তুমি আমার ভাবনার গভীরতা বুঝো। আমি বিশ্বাস করি তুমি এমন একজন যে সত্যিকারের সম্মানের মূল্য বোঝে। তার কথা শুনে আমি ভাবনায় পড়ে গেলাম, একই সঙ্গে সতর্কও হলাম। এই পথ কোথায় নিয়ে যাবে? আমি শুধু মাথা নেড়ে চলে এলাম, কিন্তু আমার মনে হলো এই সব কিছুর পিছনে অবশ্যই কোনো রহস্য আছে। হাসানের কথাগুলো আমার মনে একটা অদ্ভুত অনুভূতি জাগিয়েছিল। তুমি এমন একজন যে সত্যিকারের মানবিকতার মূল্য বোঝে, তার এই কথা আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম তার মনে আমার প্রতি একটা আন্তরিক সম্মান রয়েছে, কিন্তু আমি এটাও জানতাম যে আমাদের মধ্যে একটা অদৃশ্য দূরত্ব আছে। আমি এই বাড়ির একজন কর্মী আর হাসান তাদের পরিবারের ছেলে। আমি তার রহস্যময় বাক্স আর চিরকুটের পেছনের সত্য জানতে চাইছিলাম, কিন্তু আমি সতর্ক ছিলাম। আমি চাইনি এই বাড়ির সম্মানের কোনো ক্ষতি হোক। একদিন সকালে আমি বাড়ির বাগানে ফুলের গাছগুলোর যত্ন নিচ্ছিলাম। হঠাৎ লাইলা দৌড়ে এসে বলল, আপু, তুমি জানো ভাইয়া আজ তার ঘরে অনেকক্ষণ ধরে কি যেন লিখছে। আমি দেখেছি সে তার ডায়েরিতে কিছু লিখছিল। আমি অবাক হলাম। হাসানের ডায়েরি? সেটা কি তার গোপন বাক্সের সঙ্গে সম্পর্কিত? আমি লাইলাকে বললাম, তুমি কি কখনো দেখেছ সে কি লেখে? লাইলা মাথা নেড়ে বলল, না আপু, সে আমাকে কখনো দেখতে দেয় না, তবে আমি দেখেছি সে লেখার সময় খুব গম্ভীর থাকে। আমার কৌতূহল আরও বেড়ে গেল। সেদিন দুপুরে আমি বাড়ির লাইব্রেরি ঘরে পরিষ্কার করছিলাম। হঠাৎ দেখলাম একটা বইয়ের পাশে আরেকটি চিরকুট। তাতে লেখা ছিল, সম্পর্ক তখনই সত্যি যখন তাতে সম্মান ও সততা একসঙ্গে থাকে। আমি চিরকুটটা হাতে নিয়ে ভাবলাম, হাসান কেন আমাকে এই বার্তাগুলো দিচ্ছে? আমি ঠিক করলাম আমি তাকে সরাসরি জিজ্ঞেস করব, তবে আমি জানতাম আমাকে খুব সাবধানে এগোতে হবে, কারণ এই বাড়ির নিয়ম আমি ভাঙতে পারি না। বিকেলে আমি বাগানে হাসানকে দেখলাম। সে একটা গাছের নিচে বসে চিন্তায় মগ্ন ছিল। আমি তার কাছে গিয়ে বললাম, হাসান, তুমি আমাকে এই চিরকুটগুলো কেন দিচ্ছ? তুমি কি আমাকে কিছু বলতে চাও? সে একটু হাসল, তারপর বলল, সাদিয়া, আমি শুধু চাই তুমি আমার ভাবনাগুলো বুঝো। আমি বিশ্বাস করি তুমি এমন একজন যে জীবনের গভীর অর্থ বোঝে। আমি তার কথায় থমকে গেলাম। আমি বললাম, কিন্তু তুমি এত রহস্য কেন করছো? সে শুধু হাসল, তারপর বলল, কিছু বিষয় সময়ের সঙ্গে নিজে থেকেই স্পষ্ট হয়। সেদিন সন্ধ্যায় ফাতিমা বেগম আমাকে ডেকে বললেন, সাদিয়া, তুমি আমাদের বাড়ির জন্য অনেক কিছু করো, কিন্তু মনে রেখো আমাদের পরিবারের কিছু ঐতিহ্য আছে। আমরা সব সময় আমাদের সম্মান বজায় রাখতে চাই। তার কথার মধ্যে একটা সতর্কতা ছিল। আমি বুঝলাম তিনি আমার আর হাসানের মধ্যে কথাবার্তার লক্ষ্য করেছেন। আমি বললাম, আন্টি, আমি সব সময় এই বাড়ির সম্মান রক্ষা করব। তিনি হাসলেন, কিন্তু আমার মনে একটা অস্বস্তি জাগল। আমি কি কোনো ভুল করছি? রাতে আমি আমার ঘরে বসে রুমির কবিতা পড়ছিলাম।
একটি কবিতায় লেখা ছিল, হৃদয়ের পথে চলতে গেলে সাহস লাগে। আমি ভাবলাম, হাসান কি তার ভাবনার পথে চলতে চাইছে, আর আমি কি তার ভাবনার পথে সামান্য অংশীদার হতে পারি? আমার মনে একটা দ্বন্দ্ব শুরু হলো। আমি জানতাম আমি এই বাড়ির একজন কর্মী, আমার কাজ আমার জীবনের মূল লক্ষ্য। তবু হাসানের কথা আর তার চিরকুট আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমি তার গোপন বাক্সের রহস্য জানব, তবে খুব সতর্কভাবে। পরদিন আমি লায়লার সঙ্গে তার পড়ার ঘরে বসেছিলাম। হঠাৎ হাসান ঘরে ঢুকল। সে লায়লাকে বলল, লায়লা, তুমি কি আপুর সঙ্গে গল্প করছো? লায়লা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, আপু আমাকে অনেক কিছু শেখায়। হাসান আমার দিকে তাকিয়ে বলল, সাদিয়া, তুমি শুধু কাজই করো না, তুমি মানুষের মনও বোঝো। আমি হাসলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল, হাসান কি তার ভাবনা আমার সঙ্গে ভাগ করতে চাইছে? আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে চলে এলাম। সেদিন রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম। হাসানের গোপন বাক্স, তার চিরকুট আর তার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম এই বাড়িতে একটা অজানা গল্প লুকিয়ে আছে, যা আমাকে খুঁজে বের করতে হবে। আমি ঠিক করলাম আমি হাসানের সঙ্গে আরও কথা বলবো, কিন্তু এমনভাবে যাতে এই বাড়ির সম্মানের কোনো ক্ষতি না হয়। হাসানের কথাগুলো আমার মনে একটা গভীর ছাপ ফেলেছিল। তুমি শুধু কাজই করো না, তুমি মানুষের মনও বোঝো। তার এই কথা আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম তার মনে আমার প্রতি একটা বিশেষ সম্মান রয়েছে, কিন্তু আমি এটাও জানতাম যে আমাদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল আছে। আমি এই বাড়ির একজন কর্মী, আর হাসান তাদের পরিবারের ছেলে। তার গোপন বাক্স আর চিরকুটের রহস্য আমাকে ভাবাচ্ছিল, কিন্তু আমি সতর্ক ছিলাম। আমি চাইনি আমার কোনো কাজে এই বাড়ির সম্মানের ক্ষতি হোক। একদিন সকালে আমি বাড়ির বাগানে কাজ করছিলাম। লায়লা দৌড়ে এসে বলল, আপু, তুমি জানো ভাইয়া আজ খুব খুশি, আমি তাকে হাসতে দেখেছি। আমি অবাক হলাম, হাসানের হাসি? লায়লার কথা শুনে আমার মনে একটা কৌতূহল জাগল। আমি জিজ্ঞেস করলাম, কেন, কি হয়েছে? লায়লা হেসে বলল, জানি না আপু, তবে সে তার ডায়েরিতে কি যেন লিখছিল। আমি দেখেছি সে একটা চিঠিও লিখেছে। আমার মনটা চঞ্চল হয়ে উঠল। চিঠি? সেটা কি আমার জন্য? আমি লায়লাকে আর কিছু জিজ্ঞেস করলাম না, কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরতে লাগলো। সেদিন দুপুরে আমি বাড়ির লাইব্রেরি ঘরে পরিষ্কার করছিলাম। হঠাৎ দেখলাম একটা বইয়ের পাশে আরেকটি চিরকুট। তাতে লেখা ছিল, সত্যিকারের মানবিক সম্পর্ক তখনই পূর্ণতা পায় যখন তা সমাজের ভেদাভেদ দূর করে। আমি চিরকুটটা হাতে নিয়ে ভাবলাম, হাসান কি আমাকে তার মনের গভীর কথা বলতে চাইছে? আমি ঠিক করলাম আমি তার সঙ্গে এই চিরকুটের বিষয় কথা বলবো, তবে আমি জানতাম আমাকে খুব সাবধানে এগোতে হবে। বিকেলে আমি বাগানে হাসানকে দেখলাম। সে একটা গাছের নিচে বসে তার ডায়েরিতে কিছু লিখছিল। আমি তার কাছে গিয়ে বললাম, হাসান, তুমি আমাকে এই চিরকুটগুলো কেন দিচ্ছ? তুমি কি সত্যিই কিছু বলতে চাও? সে একটু থমকে গেল, তারপর হাসল। সাদিয়া, আমি শুধু চাই তুমি আমার মনের কথাগুলো বুঝো। আমি বিশ্বাস করি তুমি এমন একজন যে সম্মান আর মানবতার মধ্যে ভারসাম্য রাখতে পারো। আমি তার কথায় থমকে গেলাম। আমি বললাম, কিন্তু তুমি কেন এত রহস্য করছো? সে শুধু বলল, সময় এলে সব পরিষ্কার হবে। সেদিন সন্ধ্যায় আল হামদান সাহেব আমাকে ডেকে বললেন, সাদিয়া, তুমি আমাদের বাড়ির জন্য অনেক কিছু করেছ, আমরা তোমাকে খুব মূল্য দিই, কিন্তু আমাদের পরিবারের কিছু নিয়ম আছে, তুমি নিশ্চয়ই তা বোঝো। তার কথার মধ্যে একটা গভীরতা ছিল। আমি বুঝলাম তিনি হয়তো আমার আর হাসানের মধ্যে কথাবার্তা লক্ষ্য করেছেন। আমি বললাম, স্যার, আমি সবসময় এই বাড়ির সম্মান রক্ষা করব। তিনি হাসলেন, কিন্তু আমার মনে একটা অস্বস্তি জাগল। আমি কি সীমা অতিক্রম করছি? রাতে আমি আমার ঘরে বসে রুমির কবিতা পড়ছিলাম। একটি কবিতায় লেখা ছিল, ভালোবাসা হলো একটি আলো, যার মোহে মানুষ কঠিন পথ পাড়ি দিতে পারে। আমি ভাবলাম, হাসান কি আমাকে তার মনের আলো দেখাতে চাইছে? আমার মনে একটা দ্বন্দ্ব শুরু হলো। আমি জানতাম আমি এই বাড়ির একজন কর্মী, আমার কাজই আমার জীবনের মূল লক্ষ্য। তবু হাসানের কথা আর তার চিরকুট আমাকে ভাবিয়ে তুলছিল। আমি ঠিক করলাম আমি তার গোপন বাক্সের রহস্য জানব, তবে এমনভাবে যাতে এই বাড়ির সম্মানের কোনো ক্ষতি না হয়।
পরদিন আমি লাইলার সঙ্গে তার পড়ার ঘরে বসেছিলাম। হঠাৎ হাসান ঘরে ঢুকল। সে লাইলাকে বলল, লাইলা, তুমি কি আপুর কাছে নতুন কিছু শিখছ? লাইলা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, আপু আমাকে অনেক কিছু শেখায়। হাসান আমার দিকে তাকিয়ে বলল, সাদিয়া, তুমি শুধু শেখাও না, তুমি মানুষের মনে প্রেরণা জাগাও। আমি হাসলাম, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগল। হাসান কি আমার প্রতি তার অনুভূতি প্রকাশ করতে চাইছে? আমি কিছু বললাম না, শুধু মাথা নেড়ে চলে এলাম। সেদিন রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম। হাসানের গোপন বাক্স, তার চিরকুট আর তার কথাগুলো আমার মাথায় ঘুরছিল। আমি বুঝতে পারছিলাম এই গল্পের শেষ অধ্যায় কাছে এসে গেছে। আমি ঠিক করলাম আমি হাসানের সঙ্গে তার ভাবনা ও উদ্দেশ্য পরিষ্কারভাবে বুঝার চেষ্টা করব, তবে এমনভাবে যাতে এই বাড়ির সম্মান আর আমার অবস্থান অক্ষুণ্ণ থাকে। হাসানের কথাগুলো আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তুমি মানুষের মনে প্রেরণা জাগাও, তার এই কথা আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম তার মনে আমার প্রতি একটা আন্তরিকতা রয়েছে, কিন্তু আমি সতর্ক ছিলাম। আমি এই বাড়ির একজন কর্মী, আর হাসান তাদের পরিবারের ছেলে। তার গোপন বাক্স আর চিরকুটের রহস্য আমাকে ভাবাচ্ছিল, কিন্তু আমি জানতাম আমাকে এই বাড়ির সম্মান রক্ষা করে এগোতে হবে। আমি ঠিক করলাম আজ আমি হাসানের সঙ্গে খোলাখুলি কথা বলবো। একদিন সকালে আমি বাগানে কাজ করছিলাম। হাসান এসে আমার পাশে দাঁড়ালো, তার হাতে একটা চিঠি। সে বলল, সাদিয়া, এই চিঠিটা তোমার জন্য, সময় নিয়ে পড়ো। আমি অবাক হলাম। আমি চিঠিটা হাতে নিয়ে বললাম, হাসান, তুমি তুমি এত অভিনয় কেন করছো? তুমি কি সরাসরি তোমার ভাবনাটা আমায় বলতে পারো? সে হাসল, তারপর বলল, কিছু কথা চিঠিতে লেখা সহজ, পড়ো, তুমি সব বুঝবে। তার কথার মধ্যে একটা আন্তরিকতা ছিল। আমি চিঠিটা পকেটে রাখলাম। সেদিন দুপুরে আমি আমার ঘরে বসে চিঠিটা খুললাম। তাতে লেখা ছিল, সাদিয়া, তুমি এই বাড়িতে এসেছো আর আমার জীবনে একটা নতুন আলো এনেছো। আমি তোমার কাজ, তোমার সততা আর তোমার চিন্তার গভীরতা দেখে অনুপ্রাণিত। আমি জানি আমাদের মধ্যে অনেক পার্থক্য আছে, সমাজ, পরিবার, ঐতিহ্য, কিন্তু আমি বিশ্বাস করি সত্যিকারের সম্মান ও মানবিকতা সব ভেদাভেদ দূর করতে পারে। আমি তোমাকে গভীরভাবে সম্মান করি এবং চাই তুমি আমার জীবনের অনুপ্রেরণার অংশ হয়ে থাকো। আমার হৃদয় গভীরভাবে আন্দোলিত হল। হাসান আমার প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছে। সেদিন বিকেলে আমি লাইলার সঙ্গে তার পড়ার ঘরে বসেছিলাম। হঠাৎ ফাতিমা বেগম এসে বললেন, সাদিয়া, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি একটু উৎকণ্ঠিত হলাম। তিনি বললেন, আমি লক্ষ্য করেছি তুমি আর হাসান অনেক কথা বলো। আমি জানি তুমি একজন ভালো মেয়ে, কিন্তু আমাদের পরিবারের কিছু নিয়ম আছে। আমরা হাসানের জন্য অন্য পরিকল্পনা করেছি। আমি মাথা নেড়ে বললাম, আন্টি, আমি কখনো এই বাড়ির সম্মান নষ্ট করব না। তিনি হাসলেন, কিন্তু আমার মনে একটা ভারী অনুভূতি জাগল। সেদিন রাতে আমি আমার ঘরে বসে ভাবছিলাম। হাসানের চিঠি আমার মনকে নাড়া দিয়েছিল। আমি বুঝতে পারছিলাম তার অনুভূতি সত্যিকারের, কিন্তু আমি এটাও জানতাম যে তার পরিবার এই সম্পর্ক সহজে মেনে নেবে না। আমি ঠিক করলাম আমি এই বাড়ির জন্য এমন কিছু করব যাতে তারা আমাকে সম্মানের চোখে দেখে। আমি আমার সঞ্চয় থেকে লায়লার স্কুলের জন্য একটি শিক্ষা তহবিলে অবদান রাখার সিদ্ধান্ত নিলাম। আমি ভাবলাম এটা হয়তো তাদের মনে আমার প্রতি ভালো ধারণা তৈরি করবে। পরদিন আমি আল হামদান সাহেবের কাছে গিয়ে বললাম, স্যার, আমি লায়লার শিক্ষার জন্য আমার সামান্য সঞ্চয় থেকে কিছু দিতে চাই। আমি এই বাড়ির জন্য কিছু করতে চাই। তিনি অবাক হলেন। তিনি বললেন, সাদিয়া, তুমি সত্যি বড় মনের মানুষ। আমরা তোমাকে গভীরভাবে সম্মান করি। ফাতিমা বেগমও এই কথা শুনে এলেন। তিনি বললেন, সাদিয়া, তুমি আমাদের মনে জায়গা করে নিয়েছ। আমি হাসলাম, কিন্তু আমার মনে এক ধরনের শান্তি নেমে এলো। সেদিন বিকেলে হাসান আমাকে বাগানে ডেকে বলল, সাদিয়া, আমি শুনেছি তুমি লায়লার জন্য কি করেছ। তুমি সত্যি অসাধারণ। আমি তোমাকে আরও বেশি সম্মান করি। আমি বললাম, হাসান, আমি শুধু এই বাড়ির সম্মান রক্ষা করতে চাই। তুমি আমাকে যে সম্মান দিয়েছ আমি তা মনে রাখব। আমরা দুজনেই হাসলাম। আমি বুঝলাম আমার কাজের মাধ্যমে আমি তাদের পরিবারের মনে সত্যিকারের স্থান অর্জন করেছি। বন্ধুরা, গল্পের শেষে আমি তোমাদেরকে বলবো, সত্যিকারের মানবিক সম্পর্ক শুধু অনুভূতির নয়, এটি সম্মান, ত্যাগ
আর মানবিকতার মাধ্যমে পূর্ণতা পায়। আমরা যদি আমাদের কাজের মাধ্যমে সমাজে ভালো কিছু অবদান রাখি, তবে সমাজ আমাদের মেনে নেয়। ভালোবাসা তখনই সফল হয় যখন তা সততা ও সম্মানের সঙ্গে মিশে যায়। আমাদের উচিত এমন কাজ করা যা আমাদের চারপাশের মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। বন্ধুরা, গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে ধন্যবাদ।